তার একমাত্র লক্ষ্য মন দিয়ে পড়াশোনা করা। কিন্তু স্কুলের বুলি আর গুন্ডাদের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সে এমন এক লড়াই নামতে বাধ্য হয় যা সে কখনোই চায়নি। আমাদের গল্প শুরু হয় কিমকে দিয়ে, যে তার পুরো স্কুলের টপার ছাত্র, আর আজ সে তার বাবার সাথে তার নতুন স্কুলে ভর্তি হতে এসেছে। তার টিচার যেই তার মার্কশিট দেখেন সঙ্গে সঙ্গে পুরোপুরি মুগ্ধ হয়ে যান আর তাকে সোজা ক্লাসরুমে নিয়ে যান। সেখানে ক্লাসের সব ছাত্রছাত্রী হাততালি দিয়ে কিমকে স্বাগত জানায়। ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের দ্বিতীয় হিরো ইয়াং এর, যে সব সময়ের মতো আজও দেরি করে আসে আর তার ওপর টিচারের রাগ পুরোপুরি ফেটে পড়ে। যাই হোক, কিম গিয়ে তার সিটে বসে পড়ে আর কানে হেডফোন লাগিয়ে নেয়। এই হেডফোনের রহস্য আমরা গল্পের পরের দিকে জানতে পারবো। এরই মধ্যে টিচার ক্লাসের ক্যারিয়ার ফর্ম বিতরণ করেন আর সবাইকে বলেন যে আগামীকালের মধ্যে পূরণ করে জমা দিতে হবে। এরপর তিনি সেখান থেকে চলে যান। ঠিক তখনই হংগিল নামের একটা ছেলে তার বন্ধুর কাছে কিমকে জ্বালানোর প্ল্যান করে, কিন্তু তার বন্ধু সরাসরি না করে দেয়। এরপর কিম স্কুল থেকে বেরিয়ে সোজা কোচিংয়ে যায়, তারপর বাড়িতে পৌঁছায়, যেখানে তার মা অধীর আগ্রহে তার অপেক্ষায় থাকেন। মা যেই স্কুলের প্রথম দিনের কথা জিজ্ঞেস করেন, কিম হাসি মুখে বলে, হ্যাঁ, প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে। এরপর সে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা আসেন আর তাকে একটা অঙ্ক করাতে বসেন, কিন্তু কিম যখন অঙ্কটা মেলাতে পারে না তখন তার বাবা রাগে তার আঙ্গুল দিয়ে কিমের মাথায় হালকা হালকা করে বাড়ি মারতে থাকে। অবশেষে কিম অঙ্কটা সমাধান করে ফেলে আর তার বাবা খুশি হয়ে তাকে ঘুমাতে বলেন। কিন্তু রাতে যখন কিম ঘুমিয়ে থাকে তখনই তার দুঃস্বপ্ন দেখা শুরু হয়। দুঃস্বপ্নে সে নিজেই নিজের গলা চেপে ধরে থাকে। পরদিন কিম আবার স্কুলে আসে আর ক্লাসরুমে ঢুকতেই দেখে হংগিল একটা বেচারা ছাত্রকে নির্মমভাবে মারছে, শুধু এই কারণে যে সে তার খাবার আনেনি। কিম কিছু না বলে চুপচাপ তার সিটে বসে পড়ে আর সবসময় মতো হেডফোন লাগিয়ে পড়াশোনায় ডুবে যায়। কিন্তু ঠিক তখনই হংলিং এর পা ভুল করে তার হেডফোনে লাগে আর সেটা মাটিতে পড়ে যায়। কিমের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে আর সে জোরে হংলিং এর ওপর চেঁচিয়ে ওঠে। এটা দেখে হংলিং এর মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আর সে রাগে কিমের উপর ঝাঁপিয়ে পড়ে। লাথি ঘুষি বৃষ্টি করতে করতে সে কিমকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় আর তারপর রাগে ক্লাস থেকে বেরিয়ে যায়। ছুটির সময় হংলিং কিমকে থামায় আর তার কাছ থেকে টাকা চাইতে শুরু করে। কিম অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের জন্য? তখন হংলিং হাসতে হাসতে বলে, কারণ আমি তোর সাথে কথা বলেছি আর এর জন্য তোকে টাকা দিতে হবে। শুধু তাই নয়, সে কিমের মোবাইল নিয়ে তাতে নিজের নম্বর সেভ করে আর হুমকি দেয়, যদি আমি কল করি আর তুই 10 সেকেন্ডের মধ্যে ফোন না ধরিস তাহলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে কি করব। এরপর কিম চুপচাপ তার কোচিংয়ে চলে যায়। পরদিন সে তার বাবার সাথে গাড়িতে করে স্কুলে আসছিল, তখনই হংলিং এর ফোন আসে, কিন্তু বাবার ভয়ে কিম ফোন ধরতে পারে না আর সোজা গিয়ে ক্লাসে বসে পড়ে। কিছুক্ষণ পর হংলিং নিজেই সেখানে চলে আসে আর ফোন না ধরার জন্য কিমকে রাগে ধমকাতে থাকে। কিম তৎক্ষণাৎ ক্ষমা চায় আর বলে আর এমন হবে না, কিন্তু হংলিং আর একটা কথাও শোনে না আর শাস্তি দেওয়ার জন্য তার হেডফোন কেড়ে নেয়। কিমের চোখে অস্থিরতা স্পষ্ট ফুটে ওঠে। সে অনুরোধ করে, প্লিজ এগুলো নিয়ে যেও না, আমার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। 들려주라. কিন্তু হংলিং নির্মমভাবে হেডফোন মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে পিষে দেয়। এটা দেখা মাত্র কিমের রাগের বাঁধ ভেঙে যায় আর সে ঘুরে সোজা হংলিং এর উপর হামলা করে। একটা জোরালো ঘুষি তার মুখে গিয়ে পড়ে আর হংলিং দূরে ছিটকে পড়ে। তারপর দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। সেই মুহূর্তে কিমের চোখে সেই ভয়ঙ্কর স্বপ্নটা যেন সত্যি হয়ে দেখা দেয়। সে রাগী হংলিং এর গলা চেপে ধরতে শুরু করে, ঠিক যেমনটা সে রাতে তার স্বপ্নে দেখত। হংগিলের দম আটকে আসতে থাকে আর যখন তার অবস্থা প্রায় মরার মতো হয়ে যায় তখনই কিম হঠাৎ নিজেকে সামলে নেয় আর তার গলা ছেড়ে দেয়। সে তার হেডফোন তুলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে হংলিং চেয়ার দিয়ে তার উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু কিম বিদ্যুতের মতো সরে যায় আর ঘুরে তার মুখে একটা প্রচন্ড ঘুষি মারে। এবার হংলিং সেখানে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিম কিছু না বলেই তার হেডফোন তুলে নেয়, কানে লাগায় আর আবার পড়াশোনা ডুবে যায়। সেই সময় ইয়াং সবকিছু দেখছিল আর কিমের রাগ ও শক্তি দেখে তার মুখে এক অদ্ভুত খুশির ছাপ ফুটে ওঠে। স্কুল ছুটি হতে ইয়াং কিমের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, ভাই তুমি মার্শাল আর্ট কোথা থেকে শিখেছো? কিন্তু কিম বেশি গুরুত্ব দেয় না আর শান্ত গলায় বলে, আমার লড়াই করার ইচ্ছে নেই, আমি কালই হংলিং এর কাছে সরি বলবো। এরপর যখন সে বাসে করে কোচিং এ যাচ্ছিল তখন সে হংলিং এর সাথে হওয়া লড়াইয়ের মুহূর্তগুলো মনে করে আর মনে মনে খুশি হয়। কিন্তু এই স্মৃতিতে হারিয়ে যাওয়ার কারণে তার স্টেশন পার হয়ে যায় আর সে কোচিং এর জন্য দেরি করে ফেলে।
ফলে বাড়িতেও দেরিতে পৌঁছায় আর তার বাবা তার উপর ক্ষেপে যান। কিম সাফাই দেয়, আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সে চুপচাপ তার ঘরে চলে যায় আর গোসল করতে শুরু করে। শাওয়ার থেকে বেরোতে দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে তার ভাই তাকে সেই হেডফোনটা উপহার দেয় আর আস্তে আস্তে বলে, তুই সবসময় নিজের মনে কথা শুনবি। গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে কিমের বাবা আবার তাকে অঙ্ক করতে বসান। পরদিন স্কুলে যখন কিম আর ইয়াং ওয়াশরুমে থাকে, তখন সেখানে হাজির হয় হংলিং আর তার বন্ধু জনের। দুজনে মিলে কিমকে ঘিরে ধরে আর হুমকি দিতে থাকে। জন খোঁচা মেরে বলে, যদি সত্যি সরি বলতে চাস তাহলে হাঁটু গিরে বস। কিম স্পষ্টভাবে অস্বীকার করে। ঠিক তখনই হঠাৎ ক্লাস টিচার সেখানে চলে আসেন এবং সবাইকে ধমক দিয়ে বাইরে বের করে দেন। সাথে জনকেও কড়া ভাষায় বুঝিয়ে দেন যে এমন কাজকর্ম বন্ধ করে দেয়। কিম যেই তার ক্লাসে ফিরে ব্যাগ চেক করে, দেখে তার হেডফোন উধাও। ঠিক তখনই হংলিং এর ফোন আসে আর সে হুমকির সুরে বলে, যদি আমার সাথে দেখা করতে না আসিস তাহলে তোর হেডফোন ভেঙে ফেলবো। কিম রাগে সোজা তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তার পিছু নিতে নিতে ইয়াংও তার পেছনে পেছনে যায়। দুজনে গিয়ে পৌঁছায় জনের কাছে, যেখানে জন হাসতে হাসতে বলে, যদি হেডফোন অক্ষত অবস্থায় ফেরত চাস তাহলে আমার সাথে 1-on-1 লড়াই করতে হবে। কিম শান্তভাবে বলে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার হেডফোন ফেরত দাও। কিন্তু জন তো মানার পাত্র নয়। সে দেরি না করে কিমের ওপর হামলা করে বসে। জনের গতি আর রিফ্লেক্স এতটাই দ্রুত ছিল যে কিম তার মুভস ধরতেই পারছিল না আর বারবার মার খাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে কিম তার লড়াইয়ের ধরন আর প্যাটার্ন বুঝতে শুরু করে। আর যেই তার কাছে জনের চালচলন স্পষ্ট হয়ে যায়, সে তার ঘুষির পাল্টা জবাব দিতে শুরু করে। কিম আর জনের লড়াই সিঁড়ি পর্যন্ত গড়ায়। দুজনে একে অপরকে ধাক্কা দিতে দিতে নিচে পড়ে যায়। পড়ে যাওয়া সত্ত্বেও কিমের রাগ থামে না। সে জনকে নির্মমভাবে মারতে থাকে আর শেষ পর্যন্ত জন সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর কিম উঠে দাঁড়িয়ে সোজা হংলিং এর দিকে এগিয়ে যায়। কিমের চোখে আগুন দেখে হংলিং এর ভয় স্পষ্টভাবে ফুটে ওঠে। কিম কিছু না বলে তার কাছ থেকে হেডফোন নিয়ে ইয়াং এর সাথে সেখান থেকে চলে যায়। ওয়াশরুমে কিম আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখে রক্ত পরিষ্কার করে আর ইয়াং এর কাছ থেকে তার শার্ট চেয়ে নেয়। আসলে কিম জানতো যে তার বাবা খুব কড়া, আর যদি তিনি তার জামায় রক্তের দাগ দেখেন তাহলে তার রাগ পুরোটাই তার উপর গিয়ে পড়বে। এরপর সে চুপচাপ কোচিং এর জন্য রওনা দেয়। ওদিকে জন আর তার বন্ধুরা নিজেদের মধ্যে বসে আলোচনা করে যে যদি তাদের লড়াইয়ের কথা সিনিয়রদের কাছে পৌঁছে যায় তাহলে তারা তাদের ছাড়বে না। তখনই হংলিং বলে, তাহলে কেন আমরা এই কথাটা তাদের কাছে পৌঁছাতেই না দেই। অন্যদিকে কোচিং এ কিম তার বাবাকে দেখে, যিনি টিচারদের উপর রাগ করছিলেন কারণ তারা কিমের প্রতি ঠিকমতো মনোযোগ দিচ্ছিলেন না। এরপর বাবা কিমকে সাথে নিয়ে বাড়িতে ফেরেন আর ডিনারের সময় তাকে বলেন যেন সে কোচিং বদলে ফেলে। কিন্তু কিম সাফ না করে দেয় আর বলে যে সে নিজেই সব সামলে নেবে। পরের দিন সিন শিফট হয় জনের উপর, যাকে তার সিনিয়র সিয়ং নির্মম ভাবে মারছিল। সে রাগে জনকে বলে, যা আর সে ছেলেটার কাছ থেকে তোর প্রতিশোধ নেই, নয়তো আমাকে আর নিজের মুখ আর দেখাবি না। এরই মধ্যে কিম আর ইয়াং স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ জন বাইকে করে আসে আর পেছন থেকে লাঠি দিয়ে কিমের মাথাঘাত করে। আঘাত লাগতে কিম মাটিতে পড়ে যায়। ইয়াং ঘাবড়ে গিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কিম তাকে থামিয়ে দেয় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। ইয়াং তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন কিমের জ্ঞান ফেরে, সে হঠাৎ ভয় পেয়ে যায় আর বাড়ি যাওয়ার জেদ ধরে। তখনই তার বাবা মা সেখানে পৌঁছায় আর তাকে শান্ত করে। এরপর কিম কয়েকদিনের জন্য সেখানে চলে যায়। এরই মধ্যে যখন কিছু নার্স একজন রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন কিমের মায়ের তার বড় ছেলের কথা মনে পড়ে যায় আর তিনি প্যানিক করতে শুরু করে। ঠিক তখনই জন হসপিটাল আসে। আসলে জন তার করা কাজের জন্য অনুতপ্ত হচ্ছিল আর কিমের মায়ের কাছে জিজ্ঞেস করেন কিম কি ঠিক আছে, যার উত্তরে মা তাকে বলেন যে হ্যাঁ, কিমের বেশি চোট লাগেনি। এটা শুনে জন স্বস্তি পায়। কিছুদিন পর কিম ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে। তার মা এই বিষয়ে তার সাথে কথা বলতে চান, কিন্তু কিম তা এড়িয়ে যায় আর তার সোজা ঘরে গিয়ে নিজেকে কষ্ট দিতে শুরু করে। ঠিক যেমনটা তার দুঃস্বপ্নে দেখা যেত, সে নিজের গলা চেপে ধরার চেষ্টা করে। পরদিন যখন কিম আর ইয়াং স্কুলে পৌঁছায়, তখন তাদের সাথে জন আর তার বন্ধুদের দেখা হয়। জন গম্ভীর হয়ে বলে, তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই, আর কখনো তোমার সাথে কিছু হবে না। কিন্তু এটা শুনে হংলিং চমকে গিয়ে বলে, সিয়ং আমাদের ওকে ধরে আনতে বলেছিল আর তুই তার কাছে ক্ষমা চাইছিস? এবার ভাব সে আমাদের কি করবে। তখনই সিন শিফট হয় সিয়ং আর শয়ের ওপর, যেখানে সিয়ং শকে নির্মমভাবে মারতে মারতে জিজ্ঞেস করে, শেষমেশ তুইও ওই ছেলেটা আমার কাছে কেন নিয়ে আসিসনি? আর তখন থেকেই গল্পের আরো ভয়ঙ্কর মোড় নেয়। সিয়ং এর রাগ এবার চরমে পৌঁছায়। সে স্পষ্ট বলে, এবার আমি ওই ছেলের সাথে নিজেই দেখা করব। পরদিন সে কিমের ক্লাসে গিয়ে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর সুরে বলে, আমার তোর সাথে কিছু কথা বলার আছে, এখনই আমার সাথে ছাদে চল, আর যদি না আসিস তাহলে ভেবে নিস তোর সাথে কি হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে কিম আর ইয়াং ছাদে পৌঁছায়, যেখানে সিয়ং তাদের জিজ্ঞেস করে, তুই জনকে কেন মেরেছিস?
কিম ভয় না পেয়ে তাকে পুরো ঘটনাটা বলে। সবকিছু শোনার পর সিয়ং জনকে ডাকে আর বলে যেন কিমের কাছে ক্ষমা চায়। কিম দেরি না করে জনের কাছে সরি বলে দেয়, কিন্তু এরপর পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সিয়ং জনকে আদেশ দেয় যে সে যেন লাঠি দিয়ে কিমকে মারে। জন এমনটা করতে সরাসরি অস্বীকার করে। এতে সিয়ং প্রচন্ড ক্ষেপে যায় আর তাকেই মারতে শুরু করে। জনকে অবস্থায় দেখে কিমের মন গলে যায় আর সেই লাঠি ধরে ফেলে। রাগে সে ইয়াংকে জিজ্ঞাসা করে, যদি আমি ওকে মারি তাহলে এরপর আর কতজন গ্যাংস্টার আসবে? ইয়ং জবাব দেয়, 2জন আরো আসবে। এটা শুনে কিম পুরো শক্তি দিয়ে সিয়ং এর উপর ঝাঁপিয়ে পড়ে। লড়াই ভয়ঙ্কর মন নেয়। সিয়ং লাঠি দিয়ে দূর থেকে আঘাত করে, কিন্তু কিম নিজের বুদ্ধি খাটিয়ে কাছে পৌঁছায় আর তাকে ধরাশায়ী করে ফেলে। সিয়ংকে পড়ে যেতে দেখে তার বন্ধুরা দৌড়ে তার সাহায্য করতে আসে, কিন্তু ঠিক তখনই ইয়াং সামনে এসে তাদের আটকে দেয়। এরপর দুজনে ওয়াশরুমে হাত মুখ ধোয় আর কিম সিয়ং এর বাকি বন্ধুদের ব্যাপারটা জিজ্ঞেস করে। ইয়াং শান্ত গলায় তাদের নাম বলে দেয়। ওদিকে জন তার বন্ধুদের বোঝায় যে এবার তাদের কিম আর ইয়াং থেকে দূরে থাকতে হবে। অন্যদিকে সিয়ং তার হাড়ের জ্বলায় চলতে চলতে কিমের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় আর সোজা তার বস জিয়নের কাছে পৌঁছায়, যাকে পুরো স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার মনে করা হয়। সিয়ং পুরো ঘটনা শোনায়, যার উত্তরে জিয়ন বলে, এবার চিন্তা করিস না, তোর প্রতিশোধ আমি নেব। পরদিন কিম লড়াইয়ের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে পৌঁছায়। তখনই জিয়ন তাকে সাহায্য করার ভান করে আর বন্ধুদের হাত বাড়িয়ে দেয়। ঠিক সেই সময় টিচার এসে পড়েন আর জিয়নকে দেখে অবাক হয়ে যান, কারণ সে খুব কম স্কুলে আসতো। টিচার তাকে নিয়মিত স্কুলে আসার কথা বলে সেখান থেকে চলে যান। এরপর জিহন কিমের কাছে খাওয়ার জন্য কিছু টাকা চায় আর কিমও তার সাহায্যের জন্য কিছু টাকা দিয়ে দেয়। এরপর সে নিজের কোচিং এর দিকে রওনা দেয়। কোচিংয়েও তার মন গতকালের লড়াই আটকে থাকে, যার জন্য তার টিচার রাগ করে মনোযোগ দেওয়ার জন্য বকা দেয়। কোচিং শেষ হতেই যেই কিম বাইরে আসে, সামনে জিহন তার পুরো গ্যাংস্টারের সাথে অপেক্ষা করতে দেখা যায়। জিহন বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কিন্তু কিম বুঝে যায় যে এটা কোনো সাধারণ কথা নয়, বরং লড়াইয়ের আমন্ত্রণ। সে সোজা জিয়নকে 1 ভার্সেস 1 লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। কিমের এই সাহস দেখে জিয়ন জোরে জোরে হাসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কিমের বাবা সেখানে পৌঁছে যান আর তাকে ডাক দেন। বাধ্য হয়ে কিমকে সেখান থেকে চলে যেতে হয়। রাস্তায় তার বাবা জিজ্ঞেস করেন এই ছেলেগুলো কে ছিল, কিন্তু কিম স্পষ্ট অস্বীকার করে যে সে এদের চেনে না। এরপর তার বাবা বলেন, এই উইকেন্ডে তোমার দাদার জন্মদিন পার্টিতে যেতে হবে, আর তাকে সোজা একটি দর্জির দোকানে নিয়ে যান। সেখানে কিমের জন্য একটি স্যুট বানানো হয়। পরদিন কিম স্কুলে পৌঁছায় আর ইয়ংকে জানায় যে জিয়ন তার সাথে দেখা করতে এসেছিল। এটা শুনে ইয়ং তৎক্ষণাৎ তাকে সতর্ক করে, জিয়ন থেকে দূরে থাকো, সে ভয়ঙ্কর মানুষ। কিন্তু ঠিক তখনই দুজনে দেখে জিয়ন আগে থেকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে তাদের অপেক্ষা আছে, আর তার সাথে তার বন্ধু চুইও আছে। জিয়ন দুজনকে ক্লাসে নিয়ে যায় আর সেখানে তাদের জ্বালাতে শুরু করে। সে কিমের হেডফোন কেড়ে নেয় আর তার উপর কোল্ড ড্রিঙ্কস ফেলে দেয়। কিমের রক্ত টকবক করে ফুটতে থাকে। সে তৎক্ষণাৎ তার সাথে ঝগড়া করতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু ইয়াং তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জিয়ন আর চুই সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্যপট বদলায় আর আমরা দেখি কিম আর তার পরিবার দাদার বাড়িতে পৌঁছায় আর সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। দাদা তাকে তার স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করেন, যার উত্তরে কিম মিথ্যা বলে যে হ্যাঁ, সবকিছু বেশ ভালোভাবে চলছে। তখনই দাদা তাকে ড্রিঙ্কস অফার করে। কিম মানা করে, কিন্তু দাদা জিদ করে জোর করে তাকে পান করান। কিছুক্ষণ পর ড্রাঙ্ক অবস্থায় কিম বাইরে বেরোয় আর হঠাৎ তার সামনে তার ভাইয়ের মুখ ভেসে ওঠে। শকড হয়ে সে সামনে এগিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে সোজা পুলে পড়ে যায়। আসলে এটা সবকিছুই তার হ্যালোসিনেশন ছিল। মদের প্রভাবের কারণে কিমকে ডুবতে দেখে তার বাবা পুলে ঝাঁপিয়ে পড়েন আর তাকে বাইরে বের করে আনেন। এভাবে তার প্রাণ বেঁচে যায়। এরপর পুরো পরিবার শহরে ফিরে আসে। পরদিন স্কুলে কিম ইয়াং এর সাথে দেখা করে আর স্পষ্ট বলে, আজ আমি জিহনের ব্যবস্থা করেই ছাড়বো। ইয়াং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিম কারো কথা শুনতে রাজি নয়। সে সোজা জিহনের ক্লাসে পৌঁছে যায়। সেখানে জিহন আগে থেকে তার অপেক্ষা আছে। জিয়ন হাসতে হাসতে কিমকে কোল্ড ড্রিঙ্কস অফার করে, কিন্তু রাগে ভরা কিম বোতলটা ধরে সোজা জিয়নের গায়ে ঢেলে দেয়। এটা দেখে জিয়ন হাসতে হাসতে বলে, তুই একদম আমার মতোই, আমাদের দুজনে খুব জমবে। তখনই সেখানে প্রিন্সিপাল এসে পড়েন আর মাটিতে পড়ে থাকা ড্রিঙ্কস দেখে রাগ করতে শুরু করেন। কিন্তু জিয়ন তাড়াতাড়ি বলে ওঠে, স্যার এটা আমারই ভুল, আমি এটা পরিষ্কার করে দেব। প্রিন্সিপাল সেখান থেকে চলে যান। এরপর জিয়ন কিমের হাতে একটা ঠিকানা ধরিয়ে দেয় আর হুমকি দেয়, যদি ওখানে না আসিস তাহলে তোদের প্রাণে মেরে ফেলবো। সেই ঠিকানাটা আসলে জিয়নের স্টুডিও ছিল, যেখানে সে আগে থেকে ইয়াং আর কিমকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে রেখেছিল। সিন শিফট হয় জিয়নের স্টুডিওতে, যেখানে জিহন আর তার লোকেরা তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ইয়াং আর কিম সেখানে পৌঁছায়। কিম চোখে আগুন নিয়ে বলে, আজ আমি এই লড়াই এখানেই শেষ করে দেব। আর এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কিন্তু জিহন একজন প্রফেশনাল ফাইটার ছিল, সে কিমকে নির্মমভাবে পেটাতে থাকে। লড়াইয়ের মাঝে জিহন তার গলা চেপে ধরে আর তাকে প্রায় শেষ করে দেয়, কিন্তু হঠাৎ করে তার গলা ছেড়ে দেয় আর কিম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
কিমকে এই অবস্থায় দেখে জিয়ন শয়তানি হাসি আসে আর এবার ইয়ংকে চ্যালেঞ্জ করে। ইয়ং তার চ্যালেঞ্জ গ্রহণ করে আর ধীরে ধীরে তার চশমা খুলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ কিম আবার উঠে দাঁড়ায় আর জিয়নের সাথে তার দ্বিতীয় রাউন্ডের ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এবার কিম জিয়নের গলা ধরে জোরে মাটিতে আছড়ে ফেলে। তখনই জিয়নের বন্ধু চই পেছন থেকে কিমের ওপর আক্রমণের চেষ্টা করে, কিন্তু ইয়াং মাঝখানে এসে কিমকে বাঁচিয়ে নেয়। আর এখানেই আসল সত্য সামনে আসে। ইয়াং কোনো সাধারণ ছেলে নয়, বরং একজন পেশাদার মার্শাল আর্ট ফাইটার ছিল। সে কিমকে বলে, আমি চুইকে সামলাচ্ছি, তুই জিয়নের ব্যবস্থা কর। এরপর দুজনে মিলে জিয়ন আর চুইকে ভালো মতো পিটিয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। তারপর সেখানে উপস্থিত বাকি ছেলেদের কড়া হুঁশিয়ার দেয় যে এরপর তোরা যদি কোনো বাচ্চাকে জ্বালাতন করিস তাহলে আবার একই পরিণতি হবে। এই বলে দুজন সেখান থেকে চলে যায়। এরপর কিম তার কোচিংয়ে পৌঁছায়, কিন্তু তার মন পড়াশোনায় একেবারে বসে না। টেস্ট পেপারের বদলে তার মাথায় বারবার আজকের লড়াইয়ের কথায় ঘুরপাক খায়। তখনই টিচার তার কাছে এসে বলেন, টেস্টে মনোযোগ দে। কিন্তু কিম তার কথা এড়িয়ে যায়। রাগে টিচার তার কপালে সেভাবেই আঙ্গুল দিয়ে আঘাত করেন যেমনটা তার বাবা করতেন। এটা দেখে কিম রাগে ফেটে পড়ে আর সে তৎক্ষণাৎ টিচারের হাত চেপে ধরে। ফলস্বরূপ শাস্তি হিসেবে টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। বাড়ি পৌঁছাতেই কোচিং এর ঘটনার জন্য তার বাবা তাকে বকেন। তিনি স্পষ্ট বলেন টিচারের কাছে ক্ষমা চা, আর নেক্সট টাইম এমনটা যেন না হয়। এরপর কিমের কাছে ইয়াং এর ফোন আসে। দেখা করার পর ইয়াং তাকে একটা ভিডিও দেখায় যেখানে হায়ক নামে একটা ছেলে বাচ্চাদের নির্মমভাবে পিটাচ্ছে, এমনকি তাদের পা পর্যন্ত ভেঙে দেয়। ইয়াং বলে, চল তো আমরা দুজনে মিলে এমন বুলি বাচ্চাদের শিক্ষা দেই। তাছাড়া এই হায়কের বাবা এই শহরের সবচেয়ে বড় স্কুলের প্রিন্সিপাল, তাই কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় না, কিন্তু আমরা চাইলে ওকে আটকাতে পারি। কিন্তু কিম এখন আর কারোর সাথে পাঙ্গা নিতে চায় না। সে ইয়াং এর কথা এড়িয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন একটা অচেনা ছেলে তার কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। কিম তার কাছে কারণ জিজ্ঞাসা করলে ছেলেটা বলে, জন আমাকেও জ্বালাতন করতো, কিন্তু যেদিন থেকে তুমি তাকে হারিয়েছো সে আমাকে জ্বালানো বন্ধ করে দিয়েছে। এটা শুনে কিম গভীর চিন্তা ডুবে যায় আর চুপচাপ বাড়ি ফিরে আসে। এরপর সিন শিফট হয়ে কিম আর তার পরিবারের কাছে যায়, যারা শহরের সবচেয়ে বড় লোক শানের বাড়ির পার্টিতে যোগ দেয়। আসলে শানের নিজের একটা মেডিকেল স্কুল ছিল, আর কিমের বাবা চাইতেন যে কিমের ভর্তি ওখানেই হোক। তারা শানের সাথে দেখা করতে যান, কিন্তু তখনই কিম জানতে পারেন যে শানের ছেলে আর কেউ নয়, সেই হায়াক, যে স্কুলের বাচ্চাদের বুলি করত। হায়াককে দেখে কিম অস্থির হয়ে ওঠে আর শানকে সেই ব্যাপারে প্রশ্ন করতে থাকে। এতে শান হেসে বলে, এইসব মিথ্যা গুজব, এগুলোতে মনোযোগ দিও না। কিন্তু কিম বারবার প্রশ্ন করতে থাকে। এটা দেখে তার বাবা তাকে পার্টি থেকে বাইরে নিয়ে আসেন আর কড়া স্বরে বলেন, এবার এসব বন্ধ কর। কিন্তু কিম তার বাবার একটা কথাও শোনে না। এতে রাগে তার বাবা তাকে জোর একটা থাপ্পড় মারেন। রাগে দুঃখে কিম বাড়ি থেকে বেরিয়ে যায় আর সোজা ইয়ং এর কাছে পৌঁছায়। সেখানে সে বলে, এবার অনেক হয়েছে, এবার আমাদেরই হায়াককে শিক্ষা দিতে হবে। এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি হায়াককে, যে সব সময়ের মতো একটা দুর্বল ছেলেকে জ্বালাতন করছিল আর তাকে নির্মমভাবে পেটাচ্ছিল। এই লাগাতার বুলিং এর কারণে সে নিরীহ ছেলেটা আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু শ্বাস না জোগাতে পেরে সে কেঁদে ফেলে। ঠিক তখনই সেখানে মুখোশ পরে দুই হিরো কিম আর ইয়ং এসে হাজির হয় আর তার কাছে হায়াকের ঠিকানা জিজ্ঞেস করে। এরপর সিন শিফট হয় আর আমরা হায়াককে দেখি যে তার বন্ধুদের সাথে মজা করছিল। তখনই সেখানে মুখোশে পড়া কিম আর ইয়ং পৌঁছে যায়। কিম রাগে তাকে বলে, আজ তোকে শিক্ষা দিয়ে ছাড়বো। আর এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। শুরুতে হায়াক কিমের উপর ভারী পড়ছিল, কিন্তু ধীরে ধীরে কিম তার লড়াইয়ের প্যাটার্ন বুঝে নেয় আর সেটাই তার উপর প্রয়োগ করে। ফলে হায়াক বাজেভাবে হেরে যায়। ওইদিকে ইয়ং ও তার বন্ধুদের ভালো মতো পিটিয়ে দেয়, কিন্তু কিম সে ভুক্তভোগী ছেলেটাকে ডাকে আর বলে হায়াকের কাছ থেকে ক্ষমা চাওয়া। ইয়াং তখন ভিডিও রেকর্ড করছিল। বাধ্য হয়ে হায়াক সে ছেলেটার কাছে ক্ষমা চায়, কিন্তু ছেলেটা তার ক্ষমা প্রত্যাখ্যান করে তাকে লাথি মেরে চলে যায়। জয়ের পর কিম আর ইয়াং খুব খুশি হয় আর উদযাপন। তারা তাদের একটি কাপড় লকারে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সিন শিফট হয় ইয়াং এর কাছে, যে তার সেই বিশেষ বন্ধুর সাথে দেখা করতে হসপিটালে যায়, যাকে হায়াক জ্বালাতন করেছিল যে সে কোমায় চলে গিয়েছিল। ইয়াং তার পাশে বসে কথা বলে আর জানায় যে হায়াকের কাছ থেকে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। সে তাকে হায়াকের ক্ষমা চাওয়ার ভিডিওটা দেখায় আর তারপর হসপিটাল থেকে বেরিয়ে আসে। পরদিন গল্পের এন্ট্রি হয় এক নতুন চরিত্রের, মাইকেল। আমরা জানতে পারি যে গত 1 বছরে সে 5টা স্কুল বদলে ফেলেছে। কারণ হলো মাইকেল কোনো সাধারণ ছেলে নয়, বরং একজন চীনা ফাইটার ছিল। আর যদি তার রাগ ওঠে তখন সে নির্মমভাবে পিটাতো। এই অভ্যাসের কারণে তার বারবার বদলে হচ্ছিল। নতুন টিচার তাকে স্পষ্ট সতর্ক করে দিয়ে বলেন, যদি তুমি এখানে মারামারি করো তাহলে তোমাকে সোজা এই স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর তাকে ক্লাসে যোগ দিতে বলেন। মাইকেল যেই করিডোর দিয়ে হেঁটে যায় সবার নজর তার দিকে আটকে যায়। তার অ্যাটিটিউড এতটাই শক্তিশালী ছিল যে সবাই হতবাক হয়ে যায়। ক্লাসে গিয়ে মাইকেল জিহনের বেঞ্চে বসে পড়েন।
তখনই সেখানে জিয়ন আসে আর তাকে উঠতে বলে। মাইকেল শান্ত স্বভাবে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই জিয়ন তাকে থামিয়ে জোর করে তার কাজ করতে বলে। মাইকেল তার কথায় কর্ণপাত না করে চলে যেতে থাকে। এতে জিয়ন ক্ষেপে যায় আর তার সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু মাইকেল এতটাই শক্তিশালী ফাইটার ছিল যে সে হাত না তুলেই জিয়নকে হারিয়ে দেয়। তার রাগ সপ্তম আসমানে চলে যায়, আর এরপর সে হংলিং এর সাথে মিলে একটা প্ল্যান বানায়। তার চাল ছিল মাইকেল আর কিমকে মুখোমুখি লড়িয়ে দুজনকে শেষ করে দেওয়া। এরপর গল্পের দৃশ্য বদলায় আর আমরা দেখি হংগিলকে, যে সোজা কিমের কাছে গিয়ে বলে যে স্কুলের একটা নতুন ছেলে এসে সবাইকে বুলি করছে, আর সে জিয়নকেও ভালোভাবে পিটিয়ে দিয়েছে। এটা শুনতে কিমের রক্ত টকবক করে ওঠে, আর সে মাইকেলের ক্লাসে পৌঁছায়। সেখানে সে তার সাথে কথা বলার চেষ্টা করলে মাইকেল বলে, চলো ছাদে গিয়ে কথা বলি। তিনজন ছাদে পৌঁছায়, যেখানে মাইকেল কিমকে বোঝায়, আমি জিয়নকে কখনোই মারিনি, ওই আগে আমার উপর আক্রমণ করেছিল, আমি তো শুধু নিজেকে বাঁচাচ্ছিলাম। কিন্তু রাগী কিম তার একটা কথাও শোনে না আর তার উপর হামলা করে বসে। মাইকেল সহজে তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে ইয়াং মাইকেলের মুখ স্পষ্ট দেখে ফেলে আর অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ কিমকে থামায় আর মাইকেলের কাছে ক্ষমা চেয়ে নেয়। মাইকেল কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর এখানেই বড় টুইস্টার সামনে আসে। আসলে মাইকেল কোনো সাধারণ ছেলে নয়, বড় গ্যাং শহরের সবচেয়ে বড় গ্যাংয়ের লিডার, যে তাদের শিক্ষাতে যারা ভালো বাচ্চাদের জ্বালাতন করে। এরপর স্কুল ছুটি হয়। মাইকেল যেই বাড়ি থেকে বের হয়, জিয়ন আর তার কিছু বন্ধু তার পিছু নিতে শুরু করে। মাইকেল চতুরতা দেখিয়ে তাদের একটি নির্জন জায়গায় নিয়ে যায়, যেখানে সবাই মিলে তার উপর আক্রমণ করে। কিন্তু মাইকেল তো প্রো ফাইটার ছিল, সে সবাইকে একাই ধূলিসাৎ করে দেয়। ইয়াং এই পুরো দৃশ্যটা ভিডিও করে নেয় আর মাইকেলকে বলে, যদি এই ভিডিওটা কাউকে দেখাতে না চাও তাহলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। অন্যদিকে কিম বাড়িতে দেরি করে পৌঁছায়। এটা দেখে তার বাবা রেগে আগুন হয়ে যায় আর তাকে থাপ্পড় মারে। স্কুল আর কোচিং দুই জায়গাতেই তার মনোযোগ সরে যাচ্ছিল আর তার নম্বরও কমে যাচ্ছিল। রাগে বাবা তাকে আবারও মারতে যাচ্ছিলেন। ঠিক তখনই কিমের মা মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি আগে আমার একটা ছেলেকে হারিয়েছি, এবার কিমকে হারাতে পারবো না। তোমার এই কড়াকড়ি কারণে আমাদের ছেলে নিজের জীবন শেষ করে দিয়েছিল। এটা শুনে বাড়ির পরিবেশ একদম ভারী হয়ে যায় আর কিম চুপচাপ তার ঘরে চলে যায়। রাত হতেই কিম আবার ইয়াং এর সাথে বেরিয়ে পড়ে, সেই বাচ্চাদের শিক্ষা দিতে যারা দুর্বলদের ওপর অত্যাচার করত। তখনই তাদের মুখোমুখি হয় একটা ছেলে, যে তার সঙ্গীদের সাথে টাকার জন্য দুর্বলদের জ্বালাতন করছিল। কিম আর ইয়ং সেখানে পৌঁছে তাকে থামায়, কিন্তু সে উল্টে তাদেরই হুমকি দিতে শুরু করে। রাগে দুজনে তার আর তার বন্ধুদের ভালো মতো পিটুনি দেয়। কিন্তু তখনই কিমের হাতে একটা লোহার রড এসে যায় আর তার রাগের বাঁধ ভেঙে যায়। সে সেই ছেলেটিকে নির্মমভাবে মারতে থাকে। ইয়াং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিম কারো কথা শোনে না। ইয়াং তাকে পেছনে টেনে থামায়। তখন কিমের রাগ শান্ত হয় আর তারা সেই ছেলেটাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে আসতে ইয়াং রাগে বলে, আমরা এই রাস্তা বদমাশদের শিক্ষা দেওয়ার জন্য বেছে নিয়েছিলাম, কারো জান নেওয়ার জন্য নয়। এতে কিম আরো খেপে যায় আর চিৎকার করে বলে, তুমিও তো আমার কাছে সাহায্যের জন্য এসেছিলে, আর এখন তোমার এই কাজটা ভুল মনে হচ্ছে। কিন্তু ঠিক তখনই ইয়াং এর ফোন বাজে আর তাকে এই খুশির খবর দেওয়া হয় যে তার হসপিটালে থাকা বন্ধুর জ্ঞান ফিরে পেয়েছে। সে সাথে সাথেই সেখানে দৌড়ে যায় আর কিম নিজের বাড়ি দিকে চলে যায়। হসপিটালে পৌঁছে ইয়াং তার বন্ধুকে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারছো? আর তার বন্ধু হাসি মুখে জবাব দেয়, হ্যাঁ। এটা শুনে ইয়াং এর চোখ ভিজে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় ইয়াং আর সে ছেলে পার্ক, যে ছিল হসপিটাল থাকা সেই বন্ধু। খুবই ভালো বন্ধু ছিল তারা, কিন্তু একটা দুর্ঘটনার কারণে পার্ক কোমায় চলে যায়, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য ইয়াং এতদিন এসব করছিল। সিন শিফট হয়, যেখানে ইয়াং আর কিম একটা ড্যান্স বারের বাইরে দাঁড়িয়ে থাকে। তাদের কাছে খবর আসে যে এই বারের ভেতর বাচ্চাদের জ্বালাতন করা হচ্ছে। দুজনে মুখোশ পরে ভেতরে ঢোকে, কিন্তু তাদের আন্দাজে ছিল না যে এটা আসলে তাদেরই জন্য বিছানো একটা ফাঁদ। ভেতরে পৌঁছাতেই তাদের উপর আক্রমণ হয়ে যায়। ছেলেগুলো এতটাই শক্তিশালী ছিল যে ইয়াং আর কিমের বাজেভাবে পিটুনি হয়ে যায়। অবস্থা আরো খারাপ হয় যখন সে গুন্ডারা তাদের মুখোশ খুলে তাদের ভিডিও করতে শুরু করে। তবে দুজনে সুযোগ বুঝে জানালা ভেঙে পালিয়ে যায়। পিছু তখনও চলছিল। ঠিক তখনই সেখানে বাইকে করে শান আসে আর দুজনকে বাঁচিয়ে নেয়। এই অবস্থায় কিম তার বাড়ি ফিরতে চাইছিল না, কারণ সে জানতো যে তার বাবা তাকে প্রশ্নের বন্যা ভাসিয়ে দেবে। তাই সে ইয়াংকে জিজ্ঞেস করে, আমি কি আজ তোমার বাড়িতে থাকতে পারি? আর ইয়াং তাকে নিজের ক্লাবে নিয়ে যায়। সেই রাতে কিম সেখানেই থাকে। সিন শিফট হয় বাড়ি সে গুন্ডাদের কাছে, যেখানে আমাদের পরিচয় করানো হয় তাদের বস লিয়ের সাথে, যে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল, বাচ্চাদের কাছ থেকে চাঁদাবাজি করত। এবার তার হাতে ছিল কিম আর ইয়াং এর ভিডিও, আর সে তাদের পরিচয় বের করে ফেলেছিল। পরের দিনে লি নিজেই কিম আর ইয়াং এর স্কুলে পৌঁছায়। সে জিয়নকে বলে, কিমকে ডাকো, কিন্তু জিয়ন কড়াভাবে না করে দেয় আর খোঁচা মেরে বলে, আমি তোমার বাপের চাকর নই। এতে লি রেগে আগুন হয়ে যায় আর জিয়নের উপর ঝাঁপিয়ে পড়ে।
জিয়ন তার সামনে 1 মিনিটও টিকতে পারে না। লি তাকে নির্মমভাবে পিটিয়ে দেয়, এমনকি তার হাত পা পর্যন্ত ভেঙে দেয়। এরপর লি জিয়নের বন্ধুকে হুমকি দিয়ে বলে 5 মিনিটের মধ্যে কিমকে নিয়ে আস, নয়তো তোদেরও একই অবস্থা হবে। বাধ্য হয়ে জিয়নের বন্ধুরা কিমকে সেখানে নিয়ে আসে। লি এবার কিমকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু তখন আহত ইয়াং তাকে থামিয়ে দেয় আর বলে এটা আমার ব্যাপার। এখানে আর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় কয়েক বছর আগে, যেখানে ইয়াং আর তার বন্ধু পার্ক সেই হসপিটালের ছেলেটাকে দেখা যায়। সেই সময় লি আর তার গুন্ডারা তাদের জ্বালাতন করতো আর তাদের কাছ থেকে টাকা চাইতো। ইয়াং তো টাকা দিয়ে দিত, কিন্তু যখন পার্কের কাছে টাকা থাকতো না, তখন লি আর তার সঙ্গীরা তাকে জোর করে জ্বালাতন করতে শুরু করতো। তারা ইয়াংকে ধাক্কা দিয়ে নিচে পাঠিয়ে দেয়। আর যখন ইয়াং নিচে পৌঁছায়, দেখে যে লি পার্ককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেই দুর্ঘটনায় পার্কে 5 বছরের জন্য কোমায় পাঠিয়ে দিয়েছিল। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য ইয়াং বছরের পর বছর সুযোগে ছিল, আর এই একই উদ্দেশ্যে এসে কিমের সাথে বন্ধুত্ব করেছিল। গল্প এবার বর্তমানে ফিরে আসে, যেখানে ইয়াং আর লি মুখোমুখি হয়। ইয়াং পুরো শক্তি দিয়ে লিয়ার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু লি তাকে খুব সহজে ঘায়াল করে দেয়। ইয়াংকে মার খেতে দেখে কিমও তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু লি কিমকেও নির্মমভাবে মারে, এমনকি সে অজ্ঞান হয়ে যায়। তখনই হঠাৎ সেখানে মাইকেল এসে পৌঁছায়। লি জানতো যে মাইকেল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সে তার সাথে মোকাবেলা করার সাহস দেখায় না। সে লড়াই এড়িয়ে যায় আর কিমের হেডফোন তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় 2 বছর আগে সেই বেদনাদায়ক মুহূর্তে, যেখানে কিমের বাইকে দেখা যায় তাকে স্কুলে লাগাতার বুলি করা হতো, যার কারণে তার পড়াশোনা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিন্তু তার বাবার এতে কোনো পরোয়া ছিল না, তিনি শুধু তার কম নম্বরই দেখতেন। তার উপর বাড়িতে রোজ মারধর আর স্কুলে জ্বালাতনের কারণে একদিন কিমের ভাই জীবনের কাছে হার মেনে আত্মহত্যা করে ফেলে। গল্প আবার বর্তমানে আসে। কিমের জ্ঞান ফেরে আর সে দেখতে পায় যে তার পাশে তার মা বাবা দাঁড়িয়ে আছেন, সাথে ইয়াংও সেখানে উপস্থিত। কিমের বাবা রাগে ইয়াংকে সবকিছু জিজ্ঞাসা করেন, আর ইয়াং সত্যি সত্যি সবকিছু বলে দেয়। পরদিন যখন ইয়াং স্কুলে পৌঁছায়, সে সেখানে কিমকে খুঁজে পায় না, বরং তার বাবাকে পায়। তার সাথে কথা বলে ইয়াং জানতে পারে যে কিমের বদলি অন্য স্কুলে করে দেওয়া হয়েছে। এটা শুনে ইয়াং এর মন ভেঙে যায়। তার উপলব্ধি হয় যে সে তার ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে ফেলেছে। এরপর সে হসপিটালে যায় আর তার পুরনো বন্ধু পার্কের সাথে দেখা করে। চোখে পানি নিয়ে ইয়াং তার কাছে সেই দিনের জন্য ক্ষমা চায়, যেদিন সে তাকে একা ফেলে চলে গিয়েছিল। কিন্তু পার্ক তাকে সান্ত্বনা দিয়ে বলে এতে তোমার কোনো দোষ নেই, আর তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে কিম তখনও তার ভাইয়ের স্মৃতিতে জড়িয়ে ছিল। হসপিটালে সে তার ভাইকে হ্যালোসিনেট করতে থাকে আর তার পিছু নিতে নিতে ছাদে পৌঁছে যায়। তখনই তার মা তাকে খুঁজতে খুঁজতে ছাদে পৌঁছান আর দেখেন যে কিম বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজের প্রাণ নিতে চলেছে। তিনি দৌড়ে গিয়ে তাকে থামান আর নিজের বুকে জড়িয়ে ধরেন, আর দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। পরদিন কিমের পরিবার শহর ছাড়ার প্রস্তুতি নেয়। ওদিকে ইয়াং এর মন কিমের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে ভারী হয়ে থাকে। সে লির কাছে যায় আর তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। লি তার চ্যালেঞ্জ গ্রহণ করে আর বলে যদি তুই আমাকে হারাতে পারিস তাহলে তোকে সে হেডফোনটা ফিরিয়ে দেব। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু লি ইয়াংকে বাজেভাবে পিটিয়ে দেয়। হারার পর লি ইয়াংকে বলে যদি চাস তাহলে হেডফোন নিয়ে যা। ইয়াং তাড়াতাড়ি হেডফোন তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। এরপর সে কিমকে মেসেজ পাঠিয়ে শেষবারের মতো দেখা করতে ডাকে। কিমও তাকে না করতে পারে না আর দেখা করতে পৌঁছে যায়। ইয়াং তার হাতে হেডফোন তুলে দিতে দিতে বলে তুই আমার প্রতিশোধের লড়াই জড়িয়ে গিয়েছিলি, তার জন্য আমাকে মাফ করে দে। এর পরের সিনে আমরা দেখতে পারি কিম তার রাগ আর কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য লির স্কুলের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষায় থাকে। লি যেই সেখানে আসে, একটা শব্দ না বলে কিম তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ধোলাই দিতে শুরু করে। শুরুতে লি তাকে বাজেভাবে আহত করে দেয়, কিন্তু এবার কিম প্রস্তুত ছিল। সে মার্শাল আর্টের ট্রিপস আর ট্রিক শিখে রেখেছিল, আর এবার সে সোজা লির দুর্বল জায়গাগুলোতে আঘাত করে। কিছুক্ষণের মধ্যে লি মাটিতে পড়ে যায় আর কিম তার উপর একটা নির্মমভাবে আঘাত করতে থাকে। তার রাগ থামার নামই নেয় না। তখনই সেখানে কিমের বাবা আর ইয়াং পৌঁছায় আর তাকে থামানোর চেষ্টা করে। তারা চিৎকার করে বলেন এবার থামো, কিন্তু কিম কারো কথা শোনে না। সে তার মনের গভীরে চেপে রাখা সমস্ত কষ্ট আর রাগ লির উপর ঝাড়তে শুরু করে। এরপর গল্প 1 সপ্তাহ এগিয়ে যায়। কিম এখন তার নতুন স্কুলে যাচ্ছে। যেই সে বাসে ওঠে, হঠাৎ তার পাশে ইয়াংও বসে পড়ে। তখনই জানা যায় যে ইয়াংও সেই একই স্কুলে ভর্তি হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই স্কুলটা বুলিং আর মারামারির জন্য কুখ্যাত। অর্থাৎ এবার কিম আর ইয়াং এর আসল গল্প ঠিক এখান থেকে শুরু হতে চলেছে। আর এই সিনটার সাথে আজকের গল্প এখানেই শেষ হয়ে যায়। এটা এমন একটা গল্প যা আমাদের শিখিয়েছে যে হিরো সেই নয় যে সবচেয়ে শক্তিশালী, বরং সেই যে নিজের ভয়ের সাথে লড়াই করে, নিজের বন্ধুর পাশে থাকে আর সঠিক পথ বেছে নেয়। তো এই ছিল আজকে মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।